হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। আচ্ছা চলো, আমাদের পৃথিবীতে কত রকমের জীব আছে, তাই না? কত রকমের জীব আছে বলো তো? অনেক রকমের জীব আছে। এবার প্রত্যেকটা জীবের আলাদা আলাদা নামকরণ আছে। তো মনে করো আমাদের পৃথিবীতে কারোর কোনো নাম নেই, কারোর কোনো নাম নেই, তোমার নাম নেই, কোনো জিনিসের কোনো নাম নেই, তাহলে কি অসুবিধা হতো বলো তো? দোকানে যেতে গিয়ে কারোর নাম বলতে পারতে না, কি বলতে? যে দোকানদারকে বলতে যে আমি দোকানে যাই, ভেতরে ঢুকে জিনিসপত্র আনি, তাই তো? প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা নাম দেওয়া আছে। আজকের এই নাম রিলেটেড আমরা কিছু পড়বো। যেমন ধরো, এই যখন বললাম যে কত ধরনের জীব আছে, তুমি একটা ক্ষুদ্র ব্যাকটেরিয়া থেকে শুরু করো, ক্ষুদ্র ব্যাকটেরিয়া থেকে শুরু করে একদম তুমি একটা বড় জন্তুর কথা ভাবো। আবার মনে করো তুমি একদম সমুদ্রের তলায় অনেক, আমরা দেখেছি তো ডিসকভারি চ্যানেলে, কত রকমের ভয়ঙ্কর ভয়ঙ্কর সব প্রাণীরা থাকে। সেখান থেকে শুরু করে একটা গভীর অরণ্যে যাও, কত গভীর অরণ্যে কত হিংস্র প্রাণীরা থাকে না? তাহলে তাদের কথা ভাবো। বা তুমি হচ্ছে আফ্রিকার জঙ্গলের কথা ভাবো, তারপর দক্ষিণ আমেরিকার যে রেইন ফরেস্ট আছে সেখানকার কথা ভাবো। কত রকমের প্রাণী আছে, তাই না? তাহলে এই এত রকমের প্রাণীর তো এমনি এমনি করে পড়ে থাকলে চলবে না, তাদের তো একটা কিছু একটা আইডেন্টিফাই করতে হবে, বা তাদের একটা নাম থাকা দরকার, হ্যাঁ কি না? নাম না থাকলে তো অসুবিধে হতো। তার জন্য কি করা হয়েছে, তোমাদের এই জীবন বিজ্ঞান বা জীববিদ্যার একটা শাখা আছে যাকে বলা হয় ট্যাক্সোনমি। কি বলে? ট্যাক্সোনমি। এই ট্যাক্সোনমি শাখাটাতে যত জীব আবিষ্কৃত হচ্ছে পৃথিবীতে, যত জীব, সেটা উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, কোনো ব্যাকটেরিয়া হতে পারে, যা খুশি, যত জীব আবিষ্কৃত হয়েছে, মন দিয়ে শুনবে, যত জীব আবিষ্কৃত হচ্ছে সমস্ত জীবের ডেটা কিন্তু ওখানে ইনক্লুড করা আছে। কোথায়? ট্যাক্সোনমিতে। ঠিক আছে? তাহলে ট্যাক্সোনমি কি? ট্যাক্সোনমি হচ্ছে জীববিদ্যার এমন একটা পার্ট, একটা শাখা। তোমরা যখন ইতিহাস, ভূগোল, বাংলা সব পড়ছো, তো জীববিদ্যা যেমন পড়ছো, মানে জীবন বিজ্ঞান যেমন পড়ছো, আমরা আগের দিন বোর্ডে দেখিয়েছিলাম না, জীবন বিজ্ঞান থেকে অনেকটা শাখায় যাওয়া যায়। সেরকম একটা শাখা ছিল, একটা শাখা আছে, সেটা হলো ট্যাক্সোনমি। সেখানে কি করা হয়? সেখানে সমস্ত প্রাণীর ডেটা ইনক্লুড করে রাখা হয়। মানে আমি কোনো একটা প্রাণীকে বা কোনো একটা উদ্ভিদকে বা যে কোনো একটা জীবকে আমি চিনবো কি করে? চিনতে হবে তো, তাই না? সেইখানে রাখা হয়, অবশ্যই কোনো একটা সিস্টেমেটিক ওয়েতে। হলো? এবার বলি, এই ট্যাক্সোনমি নামটা প্রথম কে দিয়েছিলেন, প্রবর্তন কে করেছিলেন? ট্যাক্সোনমি নামটা প্রথম প্রবর্তন করেছিলেন অগাস্তিন পি দা কন্ডল। সবাই খাতা পেন বের করবে, যা লিখছি একটুখানি করে লিখবে। অগাস্তিন পি দা কন্ডল। কথা বলবে না কেউ। তাহলে ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে প্রবর্তন করেন? বিজ্ঞানীর নাম এত বড়, অগাস্তিন পি দা কন্ডল। হলো? এবারে কিন্তু ট্যাক্সোনমির জনক বলা হয়, ট্যাক্সোনমির জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে। ক্যারোলাস লিনিয়াসকে। ঠিক আছে? কারণ কি, ইনি প্রথম এই ট্যাক্সোনমি শব্দটি প্রবর্তন করেছেন, আর কিছু করেননি। কিন্তু ট্যাক্সোনমি নিয়ে স্টাডি করা, ট্যাক্সোনমি নিয়ে ঘাটাঘাটি করা, সমস্ত কিছু করেছিলেন কে? ক্যারোলাস লিনিয়াস। এনার আবার দুটো বই আছে, এনার দুটো বই আছে। একটা হলো কি হলো, সিস্টেমা ন্যাচুরি, আর একটা হলো স্পিসিস
প্ল্যান্টেরাম, প্ল্যান্টেরাম। এই বিজ্ঞানী দুটো বইতে সমস্ত কিছু জীবের যত জীব মানে আবিষ্কৃত হয়েছে সমস্ত জীবের সবকিছুই লেখা রয়েছে এই সিস্টেমা ন্যাচুরি বইতে আর স্পিসিস প্ল্যান্টেরাম বইতে। প্ল্যান্ট মানে কি? প্ল্যান্ট মানে কি? আচ্ছা প্ল্যান্টেরামটা স্পেলিংটা একটু এরকম করে লিখবে। প্ল্যান্ট মানে কি বলো, কে বলতে পারবে? এই প্ল্যান্ট মানে কি? উদ্ভিদ। তো তাহলে যত রকম উদ্ভিদ আছে সব উদ্ভিদ রিলেটেড সবকিছু তথ্য এখানে রাখা আছে, ঠিক আছে? কোন উদ্ভিদের কি নাম বা তার কেমন নাম দেওয়া হয়েছে, তাকে তার কি কি বৈশিষ্ট্য আছে, তাকে কোন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, আমরা আস্তে আস্তে পড়বো। সব উদ্ভিদ রিলেটেড যত কিছু রয়েছে সব এই স্পিসিস প্ল্যান্টেরামে লিপিবদ্ধ করা আছে। আর এই সিস্টেমা ন্যাচুরি হচ্ছে প্রাণীদের। বোঝা গেল? এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে বলো ট্যাক্সোনমি কি? ট্যাক্সোনমি হচ্ছে জীববিদ্যার এমন একটা শাখা যেখানে কোনো জীবের কি করা হয়, কোনো জীবকে আগে দেখা হয় যে ওই জীবের কি কি বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য অনুযায়ী তাকে একটা নাম দেওয়া হয়, ঠিক আছে? সেই নাম দিয়ে তারপর তাকে একটা ক্যাটাগরাইজ করা হয়, তাকে একটা জায়গায় মানে অনেকটা জায়গায় তাকে বিভক্ত করা হয়। কেমন? এটা হলো ট্যাক্সোনমি। আর ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে প্রবর্তন করেছেন? অগাস্তিন। বলো আমার সাথে, উচ্চারণটা করো। অগাস্তিন পি দা কন্ডোর, তাই তো? আর ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? ক্যারোলাস লিনিয়াসকে। ওনার লেখা দুটো বইয়ের নাম কি? সিস্টেমা ন্যাচুরি আর কি স্পিসিস প্ল্যান্টেরাম। স্পিসিস প্ল্যান্টেরামে কি কি রয়েছে? উদ্ভিদ প্রজাতির সম্পর্কে রয়েছে, আর প্রাণী প্রজাতির সম্পর্কে রয়েছে কি? সিস্টেমা ন্যাচুরি। লিখে নাও। আচ্ছা, সেই সঙ্গে তোমাদের আরো কিছু ইনফরমেশন জানতে হবে। যেমন মনে করো চিকিৎসা বিজ্ঞানের জনক কাকে বলা হয়? কি লিখেছি দেখে বলো, বোর্ড দেখে বলো। হিপোক্রেটিস। আর প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয়? অ্যারিস্টটল। আগের দিন পড়িয়েছিলাম প্রাণীবিদ্যাকে ইংরেজিতে কি বলা হয়? প্রাণী বিষয় সম্পর্কে যেখানে আলোচনা করা হয় বা যেখানে প্রাণীদের নিয়ে স্টাডি করা হয় সেই পার্টটাকে কি বলে? জুলজি। প্রাণীবিদ্যার জনককে অ্যারিস্টটল। উদ্ভিদবিদ্যার জনককে থিওফ্রাস্টাস। উদ্ভিদবিদ্যাকে ইংরেজিতে কি বলে? বোটানি। আরেকটা ছিল অণুজীববিদ্যা, কি বলে ইংরেজিতে? মাইক্রোবায়োলজি, তাই তো? আচ্ছা, এই গেল মোটামুটি এই ইনফরমেশনগুলো। এবার বলি ট্যাক্সোনমি কি। এতক্ষণ যতটুকু কথা বললাম সেটা কি বোঝা গেছে না যায়নি? গেছে তো? যেমন মনে করো, এবার মনে করো আরেকটু যদি বলি ট্যাক্সোনমি পড়বো কেন? ট্যাক্সোনমি পার্টটা তো কেটে বাদ দিয়ে দিলে হতো না। কারণ কি, তুমি কোনো একটা নতুন জীব আবিষ্কার করেছো, মনে করো কোনো একটা ট্যাক্সোনমিস্ট। হ্যাঁ, ট্যাক্সোনমিস্ট কারা? যেসব বিজ্ঞানীরা ট্যাক্সোনমি নিয়ে আলোচনা করেন, ঠিক আছে? ট্যাক্সোনমি নিয়েই পড়াশোনা করেন, ঠিক আছে? ওনাদের ট্যাক্সোনমিস্ট বলা হয়। মনে করো কোনো একজন ট্যাক্সোনমিস্ট, উনি হচ্ছে একটা জীবের খোঁজ পেয়েছেন। এবার উনি দেখছেন ওনারা তো সবসময় জীব নিয়ে ঘাঁটাঘাঁটি করেন। এবার বুঝতেই পারবেন যে এই জীবটা কি আগে কখনো দেখা গেছে, পৃথিবীতে কি আগে আছে। তার জন্য উনি কি করবেন, প্রথমে জীবটাকে ভালো করে, জীবের যত বৈশিষ্ট্য আছে সেটা বাহ্যিকভাবে কোনো বৈশিষ্ট্য মানে বাইরে থেকে জীবটাকে কেমন দেখতে, সেটা উদ্ভিদ হতে পারে বা প্রাণী হতে পারে বা যে কোনো জীব, বাইরে থেকে সেই জীবটাকে কেমন দেখতে, বা তার জিনগত ক্যারেক্টার কি কি আছে, মানে জিনগত বৈশিষ্ট্য কি কি আছে, ঠিক আছে? বা তার আভ্যন্তরীণ বৈশিষ্ট্য কি কি আছে বা অভ্যন্তরীণ বৈশিষ্ট্য কি কি আছে, সব বৈশিষ্ট্যগুলোকে দেখা হয়। মনে করো তুমি হঠাৎ করে এখানে আমাদের মনে করো এই সেন্টারে অদ্ভুত ধরনের একজন মানুষ চলে এসছে। হ্যাঁ, মানুষ না, মানুষের মতো কিন্তু অন্যরকম আবার চলে এসছে। এবার তুমি কি করবে? তুমি ভাববে যে এটা আবার কি প্রাণী। তোমার হজবরতে পড়েছিলে না? পড়েছিল তো? ওখানে ছিল তো অনেক রকমের কথা, তাই না? তাহলে কিছু কি এমন একজন প্রাণীর উদ্ভব হলো, তুমি বুঝতেই পারছো না যে একে কি নাম দেবে, গরু নাম দেবে নাকি এখানে একে মানুষ নাম দেবে, তুমি বুঝতেই পারছো না। তার মানে তুমি প্রথমে কি করবে? তুমি দেখবে কি কি বৈশিষ্ট্য আছে, দেখি তো প্রথম থেকে তুমি শেষ পর্যন্ত তার নখদর্পণে সব একদম মাথা থেকে পা পর্যন্ত তার সমস্ত কিছু তুমি আগে তো লক্ষ্য করবে যে কি কি বৈশিষ্ট্য আছে সেটা দেখি, তাই তো? এরকমই নতুন কোনো জীব আবিষ্কার হওয়া মানে আগে দেখা হবে যে ওই জীবটার কি কি বৈশিষ্ট্য আছে, দেখা হলো। এই প্রক্রিয়াটাকে বলা হয় শনাক্তকরণ। কি বলে? শনাক্তকরণ। মানে আমি ওই জীবটাকে শনাক্ত করছি, কিসের ভিত্তিতে শনাক্ত করছি? ওর কি কি বৈশিষ্ট্য আছে করলাম। এবার শনাক্ত তো করে নিলাম, ঠিক আছে। এবার কি করতে হবে? নাম দিতে হবে তো। দেখো আমরা জন্মানোর সাথে সাথেই আমাদের একটা নাম দিয়ে দেওয়া হয়, তাই তো? নাম না দিলে কি অসুবিধা হবে? তোমাকে তো চিনতেই পারবে না। মনে করো তোমার বাবারই নাম নেই, তোমার মায়েরই নাম নেই, তোমার কোনোই নাম নেই, তাহলে তোমাকে চেনার জন্য কি কেমন করে চিনবো তোমাকে? বলো, তোমার যদি কোনো নামই না থাকে তাহলে তোমাকে চিনবো কি করে?
বা তোমার তোমার পরিবারেরই মনে করো কারোর নাম নেই, তাহলে তোমার পরিবারটাকে বা তোমার বাড়িটা মনে করো কেউ তোমাদের খোঁজ করতে এসেছে, হ্যাঁ বাইরে থেকে কেউ একটা খোঁজ করতে এসেছে, তাহলে তোমার যদি নাম না থাকে তাহলে কি করে তোমাকে গিয়ে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাবে? সম্ভব নয় তো, নাম থাকতেই হবে। জন্মানোর সাথে সাথে আমাদের একটা স্ট্যাম্প মেরে দেওয়া হয়, একটা নাম দিয়ে দেওয়া হয়, তাই তো? তো এখানে অন্য নামের কথা হচ্ছে। এখানে হচ্ছে ইয়ে বললাম যে প্রথমে আমরা সব বৈশিষ্ট্যটাকে তার সব বৈশিষ্ট্য নিখুঁতভাবে দেখে নিলাম। দেখে নেওয়ার পরে এবার আমাদের দরকার কি নাম দেওয়া, তাকে একটা নাম দিতে হবে। এবার দেখলাম যে হ্যাঁ যে এই বৈশিষ্ট্যের কোনো জীব পৃথিবীতে হয়তো আগে আবিষ্কার হয়নি, মানে নেই, পৃথিবীতে আবিষ্কার হয়নি, তখন ওই ট্যাক্সোনমিস্ট কি করবেন, একটা নাম দেবেন। এবার এই নাম দেওয়ার একটা কায়দা আছে, মানে নাম যে কোনো ভাবে আমাদের যেরকম ইনামিনা টিনা যে কোনো একটা নাম দিয়ে দিল, ওরকম নাম দিলে হবে না, নাম দিতে হবে, কিছু নিয়ম আছে, সেইটা একটা সিস্টেমেটিক ওয়ে আছে, মানে সেটাকে বলা হয় দ্বিপদ নামকরণ। এটা আমি একটুখানি পরে পড়াচ্ছি। মানে কি বললাম, যে নামকরণটা করা হবে সেই নামকরণটা তুমি করতে পারো, তোমাকে একটা নির্দিষ্ট নিয়ম দেওয়া আছে, সেই নিয়মটা ফলো করে তোমাকে নামটা দিতে হবে। তুমি যেমন তেমন ভাবে নামটা দিয়ে দিলে হবে না কিন্তু। কেন বলো তো? কারণ দেখো পৃথিবীতে প্রচুর জায়গা রয়েছে, জীব যেমন প্রচুর বেশি, তেমনি তুমি এটা ভেবে দেখো যে প্রত্যেকটা জায়গাতে কিন্তু আলাদা আলাদা ভাষা তো। মনে করো আমাদের বাংলার এখানে কোনো একজন বিজ্ঞানী, কোনো একজন ট্যাক্সোনমিস্ট একটা নতুন জীব পেয়েছেন আর কি। এবার ওই জীবটা উনি ওনার মতো করে বাংলায় নামকরণ করেছেন। এবার মনে করো তুমি ফ্রান্সে যাও, সেখানকার ভাষা কি ফ্রান্স। এবার ফ্রান্সে গিয়ে সেখানকার বিজ্ঞানী, ফ্রান্সের ভাষা তো আলাদা, মনে করো সে বিজ্ঞানী জানবেই না যে এই ভাষাতে যে অলরেডি এই জীবটা আবিষ্কার হয়ে গেছে। মনে করো ওখানকার কোনো ট্যাক্সোনমিস্ট আবার একটা এই ধরনের এই জীবটাই ওখানে পেয়েছেন, তাহলে উনি বুঝবেন কি করে? বুঝতে পারবেন না তো। তার জন্য একটা ভাষাতেই নামকরণ করা হবে, সেই নিয়মটা দেওয়া রয়েছে। যে কোনো ট্যাক্সোনমিস্ট যে কোনো জায়গার যে কোনো ভাষাতে যেখানকার ট্যাক্সোনমিস্ট থাকুক না কেন, ওনাকে কিন্তু ওই নিয়মটা ফলো করেই নাম দিতে হবে, যাতে করে পৃথিবীর সমস্ত জায়গার ট্যাক্সোনমিস্ট বা সমস্ত জায়গারই মানুষরা যাতে চিনতে পারে যে হ্যাঁ এই নামের একটাই জীব আছে। না হলে কি অসুবিধা হতে বলো তো? না হলে কি অসুবিধা হতো? এরকম হতো যে একটাই জীব হয়তো তার অনেক নামকরণ করা হয়ে গেছে, অনেক ভাষাতে অনেক নামকরণ করা হয়ে গেছে, হতেই তো পারে। আমাদের পৃথিবীতে ভাষার শেষ নেই, প্রচুর ভাষা, তাহলে প্রত্যেকটা ভাষাতে যদি একটা একটা করে নাম দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে বলো? তাহলে একটা জীবের অনেক নাম হয়ে যেতে পারে। আবার এরকমটাও হতে পারে অনেকগুলো জীব সবার হয়তো একই নাম, এরকম হতে পারে। তার জন্য একটা নিয়ম ফলো করে এটা করা হয়। এবার ওই প্রসেসটার নাম কি দেওয়া হয়েছে? নামকরণ। এবার নামকরণ দ্বিপদ নামকরণ হিসেবে করা হয়, নিয়মটা আমরা পরে পড়ছি। এবার গেল ওই, তাহলে প্রথমে কি করলাম, জীবটাকে শনাক্ত করলাম। তাহলে 1 নম্বরে লিখি শনাক্তকরণ। কোন জীবের ট্যাক্সোনমি আমি কি করে করব? তাহলে প্রথম কি করব, জীবটাকে শনাক্ত করব। কিসের ভিত্তিতে শনাক্ত করব বললাম? তার বৈশিষ্ট্যের ভিত্তিতে, তাই না? তার বৈশিষ্ট্যের ভিত্তিতে আমি শনাক্ত করলাম। এবার তার কি করব বলো? এবার তাকে কি করব? নাম দেব তো, তাহলে তাকে বলা হয় নামকরণ। কি বলে? নামকরণ করা হবে। এবার নামকরণের কিছু নিয়ম আছে, সেই নিয়মটা কোথায় পড়বো বললাম? আমরা দ্বিপদ নামকরণে পড়বো বললাম, দ্বিপদ নামকরণে পড়বো বললাম। তারপরে কি আছে? তারপরে করা হবে তার শ্রেণীবিন্যাস। তারপরে তার শ্রেণীবিন্যাস করা হবে। মানে কি? তার দেখা হবে ওই জীবটার সঙ্গে কোন কোন জীবের সম্পর্ক আছে বা কারোর সম্পর্ক আছে কিনা। ঠিক আছে? এই যে শ্রেণীবিন্যাসটা করা হবে, এই শ্রেণীবিন্যাসের কয়েকটা ধাপ আছে। কি বললাম? এই যে ট্যাক্সোনমির এই যে শ্রেণীবিন্যাস রয়েছে, ট্যাক্সোনমির এই শ্রেণীবিন্যাসের কয়েকটা ধাপ আছে। কটা ধাপ আছে? 7টা। কটা? 7টা ধাপ আছে। 7টা ধাপের নামগুলো কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা এই 3টে লেখো। এই 3টে পর্যায়ে কোনো জীবকে শনাক্ত করতে গেলে, মানে কোনো ট্যাক্সোনমির এই 3টে পার্ট আছে। একটা হচ্ছে শনাক্তকরণ, একটা হলো নামকরণ, একটা হচ্ছে শ্রেণীবিন্যাস। আচ্ছা এটা কেউ লিখো বৈশিষ্ট্যের ভিত্তিতে বা বৈশিষ্ট্য। আচ্ছা এই যে ট্যাক্সোনমিক হায়ারার্কির কথা বললাম, তাহলে এই যে তোমার শ্রেণীবিন্যাসটা কিভাবে হবে? এই 7টা ধাপে হবে। দেখো 1 2 3 4 5 6 7টা ধাপ আছে তো। তাহলে শ্রেণীবিন্যাসটা 7টা ধাপে করতে হবে। একদম প্রথম ধাপ, সবাই তাকাবে, লিখবে পরে। একদম প্রথম ধাপ হচ্ছে রাজ্য। পৃথিবীতে যত জীব আছে, ঠিক আছে, যত জীব আছে সব জীবের মোট 5টা রাজ্য হয়, যেটা তোমরা পরে পড়বে। 5 রাজ্য শ্রেণীবিন্যাস। যত ধরনের তুমি যে কোনো জীবের নাম বলো, সেই জীবগুলোকে মোট 5টা রাজ্যে ভাগ করা হয়েছে। হলো এর মধ্যে আমরা যেখানে নিচে লিখেছি দেখো, এটা মানুষের হায়ারার্কি দেখানো হয়েছে। মানুষের যে শ্রেণীবিন্যাসটা করা হয়েছে,
আমাদের যে শ্রেণীকরণটা করা হয়েছে বা শ্রেণীবিন্যাসটা করা হয়েছে তার যে 7টা ধাপ, সেই 7টা ধাপ এখানে তোমাকে দেখানো হয়েছে। তাহলে আমরা মানুষ, আমাদের রাজ্য কি অ্যানিমেলিয়া, আমরা অ্যানিমেল তো, প্রাণী তো আমরা নাকি, তাহলে আমাদের রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া। এবার এই রাজ্য অ্যানিমেলিয়ার আন্ডারে অনেক ফাইলাম হয়, অনেক পর্ব হয়, অনেক পর্ব হয়, মানে কি বললাম, কতগুলো রাজ্য আছে বললাম, 5টা, যেটা তোমরা পরে পড়বে। 5টা রাজ্যের মধ্যে মানুষ কোন রাজ্যের অন্তর্গত? অ্যানিমেলিয়া। এবার এই অ্যানিমেলিয়া রাজ্যের অনেকগুলো পর্ব হয়, ঠিক আছে, তার মধ্যে মানুষ কোন পর্বের? কর্ডাটা। হলো, পরে পড়বে, এগুলো সব ডিটেলস পড়বে, কিন্তু এখন তোমাকে এটা জানতে হবে। তাহলে কি বললাম, অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্গত হয় অনেকগুলো পর্ব, মানুষ কোন পর্বের? কর্ডাটা পর্বের। হলো, এই কর্ডাটা পর্বের অনেকগুলো শ্রেণী হয়। মানুষ কোন শ্রেণী? আমরা কোন শ্রেণী? স্তন্যপায়ী। আবার এই স্তন্যপায়ীর অনেকগুলো বর্গ হয়, তার মধ্যে আমরা কোন কোন বর্গের মধ্যে পড়ি? প্রাইমেটস। প্রাইমেটস। প্রাইমেটসের আবার অনেকগুলো গোত্র হয়, সেই গোত্র, আমাদের গোত্র কি? হোমিনিডি। হোমিনিডি, ঠিক আছে। আচ্ছা, এই হোমিনিডির গণ হয় অনেকগুলো, আমরা কোন গণের অন্তর্গত? হোমো। আর হোমো এর গণের অন্তর্গত অনেকগুলো স্পিসিস হয়, আমরা কোন স্পিসিস? সেপিয়েন্স। বোঝা গেল না যায়নি? বুঝতে পেরেছো তো? তাহলে মোট কতগুলো ধাপ হলো দেখো, 1 2 3 4 5 6 7, তাই তো? টোটাল 7টা ধাপ তোমাকে পরীক্ষায় দেবে যে ট্যাক্সোনমিক হায়ারার্কিতে মোট কতগুলো ধাপ আছে। কতগুলো ধাপ আছে? 7টা ধাপ আছে। এর আগেই বলে দিয়েছি যে এই যে ট্যাক্সোনমির জনককে, খাতা দেখে বলো, ক্যারোলাস লিনিয়াস, তাই তো বললাম, ক্যারোলাস লিনিয়াস। এবারে দেখো, তার মানে এই যে 7টা ধাপ তোমরা কিন্তু উপর থেকে নিচে পড়তে যাবে না, মুখস্থ রাখতে হবে, কিন্তু 7টা ধাপের নাম মুখস্থ রাখতে হবে। কারণ কি, তোমাকে বলে দেবে যে গণ আর বর্গের মাঝখানে কে আছে বলো, বা বলবে যে প্রজাতি আর গোত্রের মাঝে কে আছে বলো, তার না হলে তোমাকে উল্টো পাল্টা দিয়ে দেবে, দিয়ে বলবে সাজাও, ঠিক আছে। তার মানে তোমাকে মনে রাখতে হবে কেমন, তুমি নিচ থেকে উপরে পড়ে যাবে, সেটা বেশি সহজ। কেমন পড়বে? প্রজাতি, গণ, গোত্র, বর্গশ্রেণী, পর্বরাজ্য। আমার সাথে বলো, প্রজাতি বলে ছেড়ে দিলে, গণ, গোত্র, বর্গশ্রেণী, পর্বরাজ্য। হলো, ওপর থেকে নিচে পড়তে গেলে একটু অসুবিধা হয়, তোমরা নিচ থেকে উপরে মনে রাখবে। কিন্তু বড়কে, বড় কিন্তু উপর থেকে নিচ, মানে সবচেয়ে উচ্চতম হচ্ছে কে? রাজ্য, সবচেয়ে উপরে থাকে, সবচেয়ে উপরে। তারপর আস্তে আস্তে সবচেয়ে নিম্নে কে আছে? মানে এই যে 7টা ধাপের সবচেয়ে নিম্নে কে আছে? প্রজাতি। সবচেয়ে উপরে কে আছে? রাজ্য। এবার যে কোনো একটার মাঝখানে তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বলতে পারবে, তোমার মুখস্থ করার প্যাটার্ন কি হবে বলো? বর্গ, শ্রেণী, পর্ব, রাজ্য। তাহলে বোঝা গেল, এটা হচ্ছে টোটাল মানুষের হায়ারার্কি লিখলাম। তাহলে মানুষের যেরকম হয় তেমনি সমস্ত প্রাণী, যত উদ্ভিদ আছে, মানুষ ছাড়া আছে তো বলো, কত প্রাণী আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। তুমি যত জীব দেখতে পাচ্ছ, কিন্তু প্রাণী বলবো না, শুধু উদ্ভিদ বলবো না, তার মধ্যে তো অনুজীবরাও আছে, তাই না? আমরা যত জীব আমাদের সামনে দেখতে পাচ্ছি সবারই এরকম হায়ারার্কিতে সাজানো আছে। কোথায় সাজানো আছে? অবশ্যই ট্যাক্সোনমিতে। তার মানে একটা কথা ভেবে দেখো, ট্যাক্সোনমি পড়বো কেন? কোনো একটা জীবকে খুঁজতে সাহায্য করে তো। কোনো একটা জীবকে তুমি খুঁজতে চাইছো, তাহলে তুমি বুঝবে কি করে যে এই জীবটার কি কি বৈশিষ্ট্য আছে, কি এত কিছু খোঁজা না খুঁজে তুমি এই যে হায়ারার্কি রয়েছে বা ট্যাক্সোনমির যে বই রয়েছে সেখানে গিয়ে এই তোমার এই জিনিসগুলো দিয়ে খুঁজলেই তুমি খুঁজে পেয়ে যাবে, ঠিক আছে। তারপর মনে করো এই যে নতুন কোনো জীব আবিষ্কার হলো, তাহলে নতুন কোনো জীব আবিষ্কার হলে খুব সহজেই আমরা ট্যাক্সোনমির উপর ভিত্তি করে তাকে শনাক্ত করতে পারি, নাম দিতে পারি, এই শ্রেণীবিন্যাসটা করতে পারি। বোঝা গেল? তাহলে ট্যাক্সোনমির গুরুত্ব কিন্তু অনেকখানি। হলো, এবারে আচ্ছা দেখো, ওই যে বলছিলাম তখন যখন নামকরণের কথা বলি তখন বলছিলাম না যে নামকরণ করা হবে একটা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে, যা তা ভাবে নামকরণ করলে হবে না, একটা নিয়ম আছে তার, তাই না? সেই নিয়মগুলো কি? আচ্ছা শোনো, এই যে বললাম যে নামকরণ তাহলে কিভাবে করা হবে, একটা বিজ্ঞানসম্মত ভাবে করতে হবে, যেমন তেমন ভাবে করলে হবে না, তার কিছু নিয়ম আছে। আচ্ছা, এখানে এই যে দ্বিপদ নামকরণ কথাটা বলা হয়েছে, দ্বিপদ নামকরণ কথাটা এই কারণে বলা হয়েছে, ওই যে 7টি ধাপ আমরা দেখলাম না একটু আগে, খাতায় লেখা আছে তো, 7টি ধাপের একদম সর্বশেষ ধাপের নাম কি? প্রজাতি। তার আগে গণ। তাহলে এই যে প্রজাতি আর গণ, এই দুটো ধাপ নিয়ে, মানে এই দুটো জায়গা নিয়ে আমাদের নামকরণটা করতে হবে। যে কোনো জীবের নামকরণটা হবে ওই দুটো জিনিস নিয়ে, একটা হচ্ছে গণ আর একটা হচ্ছে প্রজাতি। তাহলে দুটো ধাপ নিয়ে করা হচ্ছে, তার জন্য এখানে বলা হচ্ছে দ্বিপদ নামকরণ, মানে দুটো পদ নিয়েই নামকরণটা করতে হবে, তার জন্য একে বলা হচ্ছে দ্বিপদ নামকরণ। হলো, এবার দ্বিপদ নামকরণে কিছু নিয়ম আছে। কে প্রবর্তন করেন? এখানে লিখে দিয়েছি দেখো, দ্বিপদ নামকরণ প্রথম প্রবর্তন করেন কে? ক্যারোলাস লিনিয়াস। এবার নিয়ম কি দিয়েছে, লেখা রয়েছে কেমন করে নামকরণটা করতে হবে।
নামকরণ করতে হবে ওই যে শেষের দুটো পদ গণ আর প্রজাতি। কোনো একটা জীবের তুমি তো প্রথম ওই শ্রেণীবিন্যাস করে দিলে, শ্রেণীবিন্যাস করার পরে আমরা তো দেখে নিলাম যে গণ আছে তার প্রজাতি আছে, তাহলে এই যে গণ আর প্রজাতি পেলাম, তাহলে কোনো জীবের নামকরণ করার ক্ষেত্রে তার নামটা তার গণ এবং প্রজাতি অনুযায়ী হবে। কেমন কি বললাম? গণ আর প্রজাতির অনুযায়ী হবে। তাহলে আমরা ওখানে মানুষের দেখো আমরা যে মানুষের হায়ারার্কিটা আগে বোর্ডে এঁকেছিলাম, দেখো তো, দেখে বলো তো মানুষের গণের নাম কি? মানুষের গণের নাম কি দেখে বলো? হোমো। হোমো, তাই তো? হোমো ছিল তো, মানুষের গণের নাম কি ছিল? হোমো। আর প্রজাতির নাম কি ছিল? স্যাপিয়েন্স, তাই তো? স্যাপিয়েন্স, হোমো স্যাপিয়েন্স এরকম ছিল তো। তাহলে বলা হলো যে গণ এবং প্রজাতি দুটোকে পাশাপাশি লিখতে হবে। অবশ্যই লেখার জায়গায়ও একটা কায়দা আছে। গণটাকে লেখার সময় গণের প্রথম অক্ষর বড় হাতের লিখতে হবে, কিন্তু প্রজাতি লেখার সময় তার প্রথম অক্ষর কিন্তু ছোট হাতেরই লিখতে হবে। হলো? কি বললাম? গণের প্রথম অক্ষর, গণ লেখার সময় গণের প্রথম অক্ষর কি লিখতে হবে? বড় হাতের লিখতে হবে। আর প্রজাতি লেখার সময় প্রজাতির যে প্রথম অক্ষর ছোট হাতের লিখতে হবে। তাহলে প্রথম নিয়ম হলো এটা। তাহলে প্রথম নিয়ম কি হলো? গণ এবং প্রজাতি দিয়েই তো নামকরণটা করতে হবে। গণের প্রথম অক্ষর বড় হাতের লেখা দিয়ে শুরু করতে হবে, কিন্তু প্রজাতির প্রথম অক্ষর কি হবে? ছোট হাতের লিখতে হবে, তাই তো? আচ্ছা চলো, তাহলে কি বললাম? প্রথম অক্ষর, গণের প্রথম অক্ষর কি লিখতে হবে? বড় হাতের এইচ দিয়ে শুরু, মানে বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হবে, কিন্তু প্রজাতির অক্ষরটা যেন ছোট হয়। প্রথম নিয়ম হলো। দ্বিতীয় নিয়ম কি? দ্বিতীয় নিয়ম হলো যা লিখবে সবই যেন ল্যাটিন ভাষায় হয়। শুনেছিল নাম? সব যেন ল্যাটিন ভাষায় হয়। যার কারণে যত জীবের আমরা বিজ্ঞানসম্মত নাম পড়বো সব কিরকম অন্যরকম মতো উচ্চারণ করতে পারবো না। দেখো আমের নাম আমরা আম হিসেবে জানি, বা ইংরেজিতে আমরা কি জানি? ম্যাঙ্গো হিসেবে জানি, কিন্তু বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। মানে পৃথিবীর যে প্রান্তেই যাও না কেন তুমি কিন্তু গিয়ে আম বললে কেউ চিনবে না, কি বলতে হবে? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ সবাই কিন্তু এই নামেই চিনবে। হলো? তাহলে দেখো এখানেও আমি লিখেছি ম্যাঙ্গিফেরার এমটা বড় হাতের লিখেছি, কিন্তু ইন্ডিকার আইটা কি হাতের লিখেছি? ছোট হাতের। এই ম্যাঙ্গিফেরাটা কি? আমের এই ম্যাঙ্গিফেরাটা কি? গণ না প্রজাতি? গণ না প্রজাতি? প্রথমটা কি হবে? গণ। প্রথমটা হবে কি? গণ। গণ। নেক্সটটা কি হবে? প্রজাতি। এবার তাহলে কি বললাম? ল্যাটিন ভাষায় লিখতে হবে। আর লিখতে হবে ইতালিক হরফে। ইতালিক হরফটা কি? ইতালিক হরফটা হচ্ছে বাঁকিয়ে লেখা। বাঁকিয়ে লেখা মানে কি? এই যে হোমো স্যাপিয়েন্সটা লিখলাম, এটাকে নাকি এরকম বাঁকিয়ে লিখতে হবে, হোমো এরকম করে লিখতে হবে। স্যাপিয়েন্স মানে এরকম তো লেখা সম্ভব না সবসময় যে আমরা বাঁকা হরফে বাঁকিয়ে হাতটা বাঁকিয়ে লিখবো, এরকম তো করা যায় না। তার জন্য কি করা হয়, কি বলা হয়েছে? তুমি যদি বাঁকিয়ে না লিখতে পারো, মানে ইতালিক হরফে যদি না লিখতে পারো, তাহলে তুমি নর্মাল ভাবে ইংরেজিতে লিখে তার নিচে আন্ডারলাইন করো, আলাদা আলাদা আন্ডারলাইন। ঠিক আছে? তাহলে প্রথম কি বললাম? বলো আমার সাথে বলো। তাহলে নামকরণের মানে যে দ্বিপদ নামকরণের কতগুলো নিয়ম আছে। প্রথম নিয়ম কি বললাম? যে নামটা করা হবে সেই জীবের গণ এবং প্রজাতিকে নিতে হবে। আর গণ এবং প্রজাতিকে নিয়ে তারপর কি করব আমরা? গণের প্রথম অক্ষর কি দিয়ে করব? গণের প্রথম অক্ষর যেন সবসময় বড় হাতের হয়, প্রজাতির প্রথম অক্ষর ছোট হাতের হতে হবে। আর অবশ্যই এটা কি কোন ভাষায় লেখা হবে? ল্যাটিন ভাষায়। ল্যাটিন ভাষায় লেখা হবে। তার জন্য ল্যাটিন ভাষায়, সব ভাষাগুলোই সব ল্যাটিন। আচ্ছা, আর কি হবে? আর হচ্ছে ইটালিক হরফে লিখতে হবে। ইটালিক হরফ মানে কি? বাঁকা হরফ। বাঁকা হরফ মানে ডান দিকে এরকম হেলে থাকবে, এরকম হেলে থাকবে। তাহলে এই যে হেলিয়ে তো আর আমরা লিখতে পারবো না, তার জন্য কি করা হবে? তুমি এমনি করে লেখো, কিন্তু আলাদা আলাদা আন্ডারলাইন করে দাও। হলো? আচ্ছা, একই রকম এই যে আমি যখন ওই হায়ারার্কিটা আঁকলাম, মানুষের হায়ারার্কিটা আঁকলাম, তার গণ কি ছিল? হোমো। আর প্রজাতি কি ছিল? স্যাপিয়েন্স। তার জন্য আমাদের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। হলো? তেমনি আম গাছের আমের মটর গাছ, আমের বিজ্ঞানসম্মত নাম কি? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। আচ্ছা, মটর গাছের বিজ্ঞান, মটর গাছ নয় মানে মটর গাছই, হ্যাঁ মটর গাছ। মটর গাছের বিজ্ঞানসম্মত নাম কি? পাইসাম স্যাটিভাম। বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? প্যান্থেরা টাইগ্রিস। প্যান্থেরা টাইগ্রিস। দেখো এখানে পিও বড় হাতের আছে, টি টাইগ্রিসের টি বড় হাতের আছে। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, এটা ছোট হাতের আছে, টি ছোট হাতের আছে। তাহলে এই প্যান্থেরাটা কি আর টাইগ্রিসটা কি? বলো, প্যান্থেরাটা কি আর টাইগ্রিসটা কি? প্যান্থেরাটা কি? গণ, আর এটা কি হবে? প্রজাতি। বোঝা গেল? তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তরে অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছ স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছো। এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো।
ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে। অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো, আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।